এবং এই টপিকটাই মানে আজকে এবং মঙ্গলবারেরটাই হচ্ছে আমাদের এই পর্যন্তই আছে মডিউল 4। এটাই হচ্ছে মিডের সিলেবাস প্রথম থেকে এই পর্যন্ত। স্ক্রিন কি দেখা যায় দেখেন তো? স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে, আচ্ছা। আহ, আজকে আমাদের শুরু করতে হবে মডিউল 4। আমরা শুরু করি। ওকে, মডিউল 4। তো এখানে প্রথম যে কথাটা আসবে আজকের টপিকটাতে, আমরা গতদিন পর্যন্ত যদি যা দেখে আসছি আমাদের যদি একটু মনে করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে এই পলিনোমিয়াল ইন্টারপোলেশন মডিউল 2 থেকে শুরু করেছি। তো এখানে আমাদের যেটা পড়ার ব্যাপার ছিল, আমরা যেটা দেখলাম শুরুতেই, ল্যাগ্রাঞ্জ পলিনিয়াম দেখলাম, নিউটনের ডিভাইডেড ডিফারেন্স দেখলাম। এরপরে আমরা ইরর ক্যালকুলেশন করলাম, মানে পলিনোমিয়াল ইন্টারপোলেশন ইরর। ইন্টারপোলেশন ইরর নিয়ে আমরা কথা বলছিলাম লাস্ট ক্লাসে। তো সব জায়গাতেই আমরা বেশ কিছু জিনিস অ্যাপ্রোচ দেখেছি, যে পলিনোমিয়াম ডিফাইন কিভাবে করে এগুলো দেখলাম। তো আজকের টপিকটা কিছুটা আমরা যা যা শিখছি পলিনোমিয়াল ইন্টারপোলেশনের, এখানে একটা জিনিসের এক্সেপশন, অর্থাৎ কিছু ডিফারেন্ট এক্সাম্পলের কারণে, ডিফারেন্ট ফাংশনের কারণে আমাদের অ্যাপ্রোচগুলো একটু আলাদা হয়ে যায়, বা মানে বিষয়গুলো একটু আলাদা হয়। তো আজকের বিষয়গুলো আসলে এগুলো নিয়ে, এক্সেপশনগুলো নিয়ে আজকের ক্লাসটা। আর আগামী ক্লাসটা হবে হারমাইট ইন্টারপোলেশন নিয়ে। তো এটা আলাদা। আজকের ক্লাসটা হচ্ছে এই এক্সেপশনগুলো নিয়ে আছে। তো প্রথম কথা হচ্ছে আমরা শুরু করি একটা ওয়ার্ড দিয়ে। কনভার্জেন্স নামে একটা ওয়ার্ড আছে, কনভার্জেন্স। তো কনভার্জেন্স শব্দটা সাথে কেউ কি পরিচিত? কনভার্জ, কনভার্জ শব্দটার সঙ্গে কেউ পরিচিত? কেউ বলতে পারেন? আচ্ছা, সমস্যা নেই। মনে করেন ম্যাথে আসলে যেটা বলা হয় এরকম, যে যদি আপনার এফ অফ এক্স থাকে, আমরা পি এন অফ এক্স ডিফাইন করার ট্রাই করি। তো এরকম আমরা অনেক আগে অনেকবার করেছি, যে যেটা মেইন ফাংশন যদি এরকম হয়ে থাকে, তো আমাদের পলিনোমিয়ালটা মনে করেন যে আমরা তিনটা পয়েন্ট দিয়ে এরকম ডিফাইন করার চেষ্টা করলাম। আহ, একটা 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 আর হলো এটা একটা। তো এই পয়েন্টগুলো নিয়ে আমাদের যেটা হলো, যে আমরা ড্র করলাম, একটা পলিনোমিয়াল ড্র করলাম। তো এরকম চলে গেল। এখন যদি আমরা আরেকটা পয়েন্ট বাড়াতাম, অর্থাৎ এখানে একটা পয়েন্ট অ্যাড করতাম, তাহলে দেখতেন যে এই পলিনোমিয়ালটা একটু ঝুঁকে যেত মেইন ফাংশনের দিকে, মেইন ফাংশনের দিকে ঝুঁকে যেত। এই যে ঝুঁকে যাওয়া বা কাছে যাওয়া, মেইন ফাংশনের থেকে দিকে যাওয়া, একটা পয়েন্টের দিকে কনভার্জ হওয়া, এটা হচ্ছে কনভার্জেন্স। অর্থাৎ ধীরে ধীরে আমরা জানি একটা পলিনোমিয়াল ইন্টারপোলেশনে আমরা যত নোড ইনক্রিজ করি, তত আসলে আমাদের ফাংশন পলিনোমিয়ালটা ফাংশনের দিকে তত কনভার্জ করে, অর্থাৎ ততটা কাছাকাছি যায়। তো তাহলে আপনাদের আপনাকে যদি প্রশ্ন করা হয়, আমি যদি নোডের সংখ্যা ইনক্রিজ করি, অর্থাৎ আমি যদি নোডের সংখ্যা ইনক্রিজ করি, তাহলে আমার যে পলিনোমিয়ালটা আমরা পাবো মেইন ফাংশন থেকে, যদি আমি এটা ইরোডটা চিন্তা করি, এফ অফ এক্স মাইনাস পি এন অফ এক্স, ইরোডটা কি হবে? কমবে, কমবে না বাড়বে? নর্মালি কমবে। কমবে, হ্যাঁ। অর্থাৎ নোড বৃদ্ধি করলে আমরা জানি যে আমাদের ডিগ্রি বাড়ে, তো ইরর কমবে, অ্যাকুরেসি বাড়বে। এটা আমরা সবসময় জানি, এটা সবসময় করে আসতেছি। কিন্তু আজকের ঘটনাটা একটু অন্যরকম ঘটতে যাবে, এখনই দেখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর দেন। নোডস যদি ইনফিনিটি কোনোভাবে নিতে পারেন, তাহলে ইরর কত হতে পারে আপনাদের ধারণা? হুম, স্যার নো এরর। হ্যাঁ, স্টার জিরো। জিরো হবে। যদি কোনোভাবে ইনফিনিটি নিতে পারি নোড, তাহলে ইরর জিরো। ওকে, এই পর্যন্ত সব ঠিক আছে, সবকিছু ভালো, আমরা জানি এগুলো। কিন্তু আমরা বলছি যে এক্সেপশন নিয়ে কথা বলবো। এখানে এক্সেপশন আছে কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা বা ফাংশনের জন্য। এই যে আমরা যে বলতেছি নোট বাড়লে ইরর কমে, এটা সত্য হয় না। এটা আজকে আমরা দেখব।
এবং এই যে সত্য হয় না, এটা কেন হয় না এবং কিভাবে সলভ করা যায় সেটা দেখব। তো দেখেন, তো শুরুতেই আমরা যদি লিখি যে একটা এক্সাম্পল দেখি, একটা স্পেশাল ফাংশন এফ অফ এক্স দেওয়া আছে, মনে করেন 1/1 প্লাস 25x² এরকম দেওয়া আছে। তাও প্রথম কথা হচ্ছে এই ফাংশনটাকে আমরা প্রথমে ড্র করি এবং একটা ইন্টারভাল দেওয়া আছে। ইন্টারভাল দেওয়া আছে হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, এবং আমরা নোট দিব, পলিনোমিয়াল আঁকার চেষ্টা করব, পলিনোমিয়াল ডিফাইন করার চেষ্টা করব। এই ফাংশন থেকে পলিনোমিয়াল ডিফাইন করার চেষ্টা করব। কতগুলো নোট দিব, পলিনোমিয়াল আমরা বলে দেবো। নর্মালি আমরা যা করতাম এতদিন, ফাংশন থেকে পলিনোমিয়াল নিয়ে আসা। তো তো আমরা দেখি এটা ছবিটা আসলে কিরকম হয়। নর্মালি এটা হয় হচ্ছে এরকম, এটা এখান থেকে এটা যদি -1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এই ছবিটা হয় হচ্ছে এরকম। এরকম একটা কিছু হয়। তো এটা আমি একটু কপি করে রাখতেছি, এটা লাগবে একটু পরে। আচ্ছা, তো এরকম ছবিটা হয়। তো এখানে হচ্ছে আমাদের 1 পয়েন্টটা, এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা -1, এটা 1। তো মনে করেন যে আপনাকে বলা হলো যে ওকে, আপনি একটা কাজ করেন, আপনাকে পি অফ থ্রি ডিফাইন করেন পলিনোমিয়াল থেকে। পি অফ থ্রি ডিফাইন করা মানে কি, আপনি কয়টা নোড নেবেন, এটার জন্য কয়টা নোড আপনি ইউজ করবেন? হ্যাঁ বলেন, এই ফাংশন থেকে পলিনোমিয়াল ডিফাইন করতেছেন, পি অফ 3 আছে, আপনি কয়টা নোড নেবেন? চারটা স্যার। চারটা নোড। চারটা। এন ডিগ্রি 3, তো চারটা নোড। সো 4 নোডস। তো 4 নোডস এর জন্য আমি ছবি আঁকবো। সো 4 নোডস মনে করেন আপনার কাছে দেয়া আছে যে এখানে একটা নোটস দেয়া আছে। আচ্ছা দাঁড়ান, আজান হচ্ছে, একটু দাঁড়ান তো, একটু পরে আমরা রিজিউম করতেছি।
আচ্ছা, আমরা আবার শুরু করি। তো চারটা নোডের জন্য আমরা কথা বলছিলাম যে পি অফ থ্রি আমরা এফ অফ এক্স দেওয়া আছে, ইন্টারভাল দেওয়া আছে -1 থেকে 1, এবং চারটা নোড ড্র করে আমাদের একটা পলিনোমিয়াল ডিফাইন করতে হবে। তো নোড দেওয়া আছে, মনে করেন যে এরকম এরকম নোড দেওয়া আছে। এখানে একটা নোড আছে, এই জায়গায় একটা নোড আছে, তারপরে এই জায়গায় একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে। যেটা হয়েছে যে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যে এখান দিয়ে নেমে যাবে, কিছু ইরর হবে, যেটা স্বাভাবিক, সমস্যা নেই। এরপরে আমরা যদি এখান থেকে বাড়িয়ে 6টা নোট নিই, মনে করেন এই ছবিটাতেই আমি 6টা নোট দিলাম। 6টা নোট বলতে এখানে একটা, এই কথা তো শোনা যাচ্ছে তাই না? নাকি মাইক বন্ধ করে রাখছি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে একটা নোট, তারপরে এই জায়গায় একটা নোট, তারপরে এখানে একটা নোট, এখানে একটা নোট, আর এখানে একটা নোট। তো 6টা নোটের জন্য যেটা হয়েছে, ছবিটা যেরকম হবে, এখান দিয়ে যাবে, এদিক দিয়ে একটা ভাঁজ হবে। তবে যেটা হবে, আগের চেয়ে একটু বেটার হবে, কাছাকাছি যাবে, একটু ভাঁজ হবে আর কি, কারণ যেহেতু 6 নোট পি অফ 5, সো পি অফ 5 এর জন্য কিছু এরকম কিছু কার্ভ হবে। তো হওয়ার পরেও যেটা হয়েছে যে আমাদের ইরোডটা আগেরটার চেয়ে কম হবে, এটা অবশ্যই সঠিক, কারণ 6টা নোট ইউজ করছি আমরা। 4টা নোটের জায়গায় 6টা নোট ইউজ করলে আমাদের ফাংশনটা আরো কাছাকাছি যাবে এবং বেটার রেজাল্ট করবে, অ্যাকুরেসি বেটার হবে, স্বাভাবিক। আচ্ছা, এভাবে আরেকটা পার্টে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আমরা বলতে যাচ্ছি 15 নোটস, 15টা নোট ইউজ করবেন এই সেম কাজটা করার জন্য, সেম ফাংশনে প্লট করার জন্যই, মানে পলিনোমিয়াল ডিফাইন করার জন্য 15 নোটস। তো 15 নোটস আপনি বলতে পারেন যে ঠিক আছে, এটা তো অনেক ভালো একটা কিছু হতে যাচ্ছে এবং অ্যাকুরেট হবে। হ্যাঁ, তাই হবে। তো এখানে একটা নোট, খুব কাছাকাছি নোট, এখানে, এখানে, তারপরে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এখানে, মনে করেন এখানে 15টা নোট আছে, এরকম ভাবে 15টা নোট আছে, এবং সবগুলো নোডেই, নোডের ভিতরে আর কি ডিফারেন্স গুলো সেম, অর্থাৎ প্রথম নোটটা যদি, এই নোটটা যদি -1 হয়, পরেরটা মনে করেন -0.5, তারপরটা মনে করেন 0, তারপরটা মনে করেন 0.5, তারপর 1, এরকম আর কি, অর্থাৎ সেম ডিফারেন্সে নোটগুলো আছে, ইকুয়ালি স্পেসড, ইকুয়ালি স্পেসড, মানে হচ্ছে নোটগুলো ইকুয়ালি স্পেস নিয়ে রাখছি, মনে করেন ধরেন ইকুয়ালি স্পেস নোট দিচ্ছি, সবগুলো নোটগুলো ইকুয়ালি স্পেস। তো এরকম আঁকার পরে আপনার মনে হলো ওকে, এখন এই পয়েন্টগুলোতে যদি আমি পলিনোমিয়াল ড্র করি, সাংঘাতিক ভালো কিছু রেজাল্ট আসতে যাচ্ছে অবশ্যই। তার মানে যেটা হবে, এই দিক দিয়ে একদম পুরা নোডের, মানে পুরো পয়েন্টগুলোতে যাবে, সব কিছুতে যাবে, কিন্তু একটা ঘটনা ঘটবে। এই পর্যন্ত সবই ঠিক আছে, একেবারে লাস্টের দিকে এই 1 পয়েন্ট, মানে এটা আসলে দেখা গেছে, এটা এটা আসলে মানে করে, প্লট করে দেখা হয়েছে একেবারে রিয়েল লাইফে। তো একেবারে ইন্টারভালের কাছে, -1 আর 1-এর এই পয়েন্টগুলোর কাছে যেটা হয়েছে, কেন যেন পলিনোমিয়ালটা হঠাৎ করে একটা জাম্প করছে, এরকম একটা জাম্প করে এদিক দিয়ে রেখাটা চলে গেছে। এটা ড্র করলে আপনারাও দেখতে পারবেন, মানে যদি এক্সাক্ট ড্র করেন তাহলে এরকম দেখবেন আসলে। যদি আপনি 15টা নোট ইউজ করে এই এফ অফ এক্স সমান 1/25x² যদি প্লট করার ট্রাই করেন, পলিনোমিয়াল ইকুয়ালি স্পেস নোট হওয়া লাগবে, মানে নোটগুলোর ডিফারেন্স সেম সেম হওয়া লাগবে, তাহলে দেখবেন এই দুইটা পয়েন্ট জায়গায়, অর্থাৎ ইন্টারভাল জায়গাগুলোতে, এন্ড পয়েন্টগুলোতে, মানে মাঝখানে ঠিক আছে, মাঝখানে ঠিক আছে, মিডল পয়েন্টগুলোতে ঠিক আছে, এন্ড পয়েন্টগুলোতে স্পাইক হয়ে গেছে, অর্থাৎ পলিনোমিয়ালটা এরকম স্পাইক হয়ে গেছে। তো স্পাইকটা হওয়ার কারণে, আচ্ছা দেখেন তো স্পাইক হওয়া মানে কি, এরকম যদি হয় তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স অনেক বেড়ে গেছে, তাহলে এটা কি ইরর বাড়ছে না কমছে এখানে বলেন তো? বাড়ছে। অর্থাৎ হ্যাঁ, ইরর বাড়ছে। তার মানে ওভারঅল যদি চিন্তা করেন, আমার নোট, 4টা নোটের জন্য যে অবস্থা ছিল, দেখেন 15টা নোটের জন্য অবস্থা আমার বেশি খারাপ হয়েছে কিনা, সব যদি চিন্তা করেন, সাম আপ করেন, এটা বেশি খারাপ অবস্থা না বলেন তো? জি স্যার। হ্যাঁ, ওভারঅল চিন্তা করলে আমার 4টা নোডের ছবিটাই ভালো ছিল, 4টা নোডের মধ্যে এরর ছিল, বাট এই ধরনের এত বিশাল এরর কোথাও হয় নাই, দুটা পয়েন্টে যে এররটা হয়েছে। তো এইটাতে খারাপ অবস্থা হয়েছে। এই যে হইলো একটা কারণ, একটা 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 এই বিষয়টা যে হইলো,
যে আপনি ইকুয়ালি স্পেস নেওয়ার কারণে একটা একটা পার্টিকুলার ফাংশনের কারণে, ফাংশনে প্লট করার কারণে, পলিনোমিয়াল ডিফাইন করার কারণে আমাকে একটা এরকম মানে এন্ড পয়েন্ট গুলোতে, এই ইন্টারভাল গুলোতে ইররের পরিমাণ বেড়ে গেল, ইনক্রিজ অফ ইরর হলো। এই পুরো বিষয়টাকে বলা হয় হচ্ছে রাঞ্জ ফেনোমেনা। ফেনোমেনা এটা 1901 সালের দিকে, আমি যতদূর জানি 1901 সালের দিকে এই থিওরেমটা পাবলিশ করা হয় পেপারে। এবং উনি actually বলছে যে রাঞ্জ ফেনোমেনাতে এখানে বলা হয়েছে যে কিছু কেসে, বিশেষ কিছু কেসে, কিছু ঘটনার কারণে আমাদের এই ধরনের স্পাইক তৈরি হয়। কি কি কারণে হতে পারে এরকম বলা আছে, রাঞ্জ ফেনোমেনাটা হয় হচ্ছে ডিপেন্ডস অন দ্য ফাংশন, মানে ফাংশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কি ধরনের ফাংশন আছে এটার উপর ডিপেন্ড করে। নর্মালি একটা ফাংশন যদি সিমেট্রিক ফাংশন হয়ে থাকে, সিমেট্রিক ফাংশন মানে কি বলেন তো? সিমেট্রিক ফাংশন মানে হচ্ছে ওয়াই এক্সিসের, আপনি যদি ফাংশনটা ড্র করেন, ফাংশনটা ড্র করলে ওয়াই এক্সিসের লেফট সাইডে যেরকম দেখতে, রাইট সাইডে সেরকম দেখতে আর কি, মিরর সাইড, মানে সিমেট্রি হয়, সিমেট্রি। অর্থাৎ এই যে এই ফাংশনটা দেখেন, এই ফাংশনটা দেখেন এরকম এরকম আছে, লেফট লেফটও যেরকম, রাইটও সেরকম, অর্থাৎ এটা হচ্ছে একটা সিমেট্রিক ফাংশন। বেসিক্যালি সিমেট্রিক ফাংশনের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি দেখা যায়, অর্থাৎ এই ধরনের যে ইররটা হলো ইন্টারভালের কাছে, এই ধরনের ব্যাপারটা বেশি দেখা যায়। আরেকটা বিষয় আছে, হ্যাঁ বলেন, প্রশ্ন করতে চাচ্ছেন মনে হয় কেউ? আচ্ছা, আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য নোটস, মানে আপনি কিরকম নোটস চুজ করছেন এটার উপর ভিত্তি করে এই ঘটনাটা ঘটে। কি ধরনের নোট? যদি আপনি নোটস গুলো ইকুয়ালি স্পেসড হয়, ইকুয়ালি স্পেসড নোট দিচ্ছেন, মানে হচ্ছে ওই যে যেটা বললাম, প্রত্যেকটা নোডের মাঝের গ্যাপ গুলো সেম, ইকুয়ালি স্পেস নোড আপনি যদি ইউজ করে থাকেন, এবং অবশ্যই এন এর ভ্যালু, মানে আপনার যে পলিনোমিয়ালটা হবে সেই ডিগ্রিটা অবশ্যই 10-এর বা 10-এর বেশি হবে, মানে খুব কম ভ্যালুর জন্য এটা হয় না, 3, 4, 5, 6-এর জন্য আসলে এই ধরনের রাঞ্জ ফেনোমেনাটা দেখা যায় না। এটা হচ্ছে বেশ কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, মেইনলি ডিপেন্ড করে ফাংশনটার উপরে, আর হচ্ছে আপনার নোটস কিভাবে চুজ করতেছে, নোটস কিভাবে আপনাকে দেওয়া হচ্ছে সেটার উপরে। তো এই চ্যাপ্টারে কিন্তু আমাদের এই নোটস কিভাবে চুজ করা উচিত এটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে, কারণ রাঞ্জ ফেনোমেনন কিন্তু আপনাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, আপনার ইরর হয়ে আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এতদিন পর্যন্ত আমাদের কিন্তু নোটস নিয়ে কোনো চিন্তাই ছিল না, আপনি চিন্তা করতেন যে নোটস বাড়াবো, আমার রেজাল্ট তো ভালো আসবেই। তো এখন কিন্তু চিন্তা করতে হচ্ছে নোটস কিভাবে চুজ করা উচিত সেটাও কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম, এইটা কি বুঝতে পারছেন, মাথায় কি ঢুকছে? হ্যাঁ। জি স্যার। তো রাঞ্জ ফেনোমেনা যদি জিজ্ঞাসা করে কি কি জিনিস, এটা কি লিখতে পারবেন, বা কার উপর ডিপেন্ড করে, এই ধরনের প্রশ্ন, ছোট্ট প্রশ্ন আসতে পারে, দুই দুই বা 1 মার্কের, 1 মার্কের 2 মার্কের প্রশ্ন এরকম আসতে পারে। এখান থেকে বড় কোশ্চেন নেই, এখান থেকে ছোট প্রশ্ন, এবং এমসিকিউ কিন্তু এখান থেকে থাকে, এমসিকিউ কিন্তু এখানে ভালোই থাকে। আচ্ছা, এখান থেকে যদি আপনার বুঝে থাকেন, একটা প্রশ্ন করি, দেখেন তো, ট্রাই করেন। আহ এখানে তো আমি 15টা নোট নিয়েছিলাম, সে নোটগুলো আমি ইকুয়াল স্পেস নিয়েছিলাম। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এই যে ছবিটা দেখতেছেন, দুই পাশে স্পাইক হয়েছে, এটাকে ঠিক করার উপায় কি হতে পারে, একটা ভালো উপায় কি হতে পারে? স্যার ইকুয়ালি স্পেস না করলে। না নিয়ে, আচ্ছা নিলাম না, ইকুয়াল স্পেস নিলাম না, ঠিক আছে, কিন্তু আপনার কাছে কি কমন সেন্সে কি বলে কোন জায়গাটায় নোট আসলে বেশি দরকার, তাহলে অ্যাকুরেসিটা বাড়বে, অন্তত জিনিসটা হ্যান্ডেল করতে 10 সুবিধা হবে? পয়েন্টস নোট বেশি লাগবে। ইয়েস, এক্স্যাক্টলি, অর্থাৎ এই পার্টে, আর হচ্ছে এই পার্টে আমার নোটস ইনক্রিজ করা দরকার, তাই না? এটা জি সেন্সে স্যার। আসতেছে না? এই জায়গাটা যদি আমি নোট ইনক্রিজ করতে পারি, এই জায়গায় যদি পয়েন্ট বাড়াইতে পারি কোনোভাবে, তাহলে দেখেন এই স্পাইকটা নিচে নেমে যাবে, অবশ্যই নিচে নেমে যাবে স্পাইক। আমি কোন কারণে যদি এই ইন্টারভাল গুলোতে নোডের সংখ্যা বাড়াই দেই কোনোভাবে, তাহলে কিন্তু ডান, তাই না? মনে হচ্ছে না বিষয়টা এরকম হওয়া উচিত না? জি স্যার। হুম। সেই জন্য এই যে এই
চিন্তাটা জাস্ট মাথায় রাখেন, একটু পরে একটা জিনিস দেখাবো, তো তখন কিন্তু এই চিন্তাটা লাগবে যে ইন্টারভালগুলোতে আমরা নোট বাড়াইলে আমরা কিন্তু এটা থেকে বাঁচতে পারি। তো সলিউশনে আমরা যাব, সলিউশনে সলিউশনে আমরা যাই যে কিভাবে আসলে রাঞ্চ ফেনোমেনা থেকে আমরা বাঁচতে পারি। আপনি অলরেডি বুঝে গেছেন যে আমাদের ইকুয়ালি স্পেস নোট নেওয়া যাবে না এবং নোটগুলোর সংখ্যা বাড়াতে হবে এন্ড পয়েন্টের দিকে, ইন্টারভালের দিকে। সো ঠিক আছে, এটা বুঝলাম। তো সলিউশনে আমরা যাই, দেখি সলিউশনগুলোকে আরেকটু ভালোভাবে ফর্মালে চিন্তা করি, সলিউশনগুলোকে ফর্মালি চিন্তা করি। তো সলিউশন দুইভাবে করা যায়। একটা তো আপনি দেখলেন যে ওইভাবে, ওটা দেখাচ্ছি, তার আগে আরেকটা সলিউশন আছে, সেটা আগে দেখাইনি। সেই সলিউশনটা হচ্ছে পিস ওয়াইজ, PIECE, পিস ওয়াইজ ইন্টারপোলেশন। এইটা হলো, এই আইডিয়াটা আবার অন্যরকম। এই আইডিয়াটা হলো এরকম, মনে করেন আপনার এরকম একটা ফাংশন আছে, যে ফাংশনটা এরকম যায়, ফাংশনটা এটা হচ্ছে -1 আর এটা হলো 1, -1 এটা 1, -1 থেকে 1 পর্যন্ত কি করতেছি। যাই হোক, আবারও একই রকম আসছে। যাই হোক, সেটা -1 থেকে 1। এখন আমাদের টার্গেট হবে, পিস ওয়াইজ ইন্টারপোলেশনের টার্গেটটা হচ্ছে এমন, এই যে ইন্টারভালটা আছে -1 থেকে 1, এই ইন্টারভালটাকে ছোট ছোট পার্টে ভাগ করে নেন। অর্থাৎ আপনি ভাগ করে, মনে করেন এখানে মাঝখানে একটা পয়েন্ট নিয়ে আসলেন, এই জায়গায় ইন্টারভালটাকে বললেন যে ওকে, এটা আমার -0.5 একটা পার্ট আছে, এটা 0, আর এটা হচ্ছে আমার 0.5 পয়েন্ট। তো আপনি যেটা করেন, প্রথমে পুরোটার জন্যই ইন্টারপোলেশন মানে পলিনোমিয়াল না এঁকে আপনি যেটা করেন, -1 থেকে -0.5 এইটুকু ইন্টারভাল ধরে একটা, এইটুকু ইন্টারভালের ভিতরে প্রথমে পলিনোমিয়ালটা ড্র করেন। নট পুরোটা একবারে করবেন না, আলাদা আলাদা ভাবে। এর ফলে যেটা হবে, এইটুকুর জন্য যদি আপনি করেন, এইটুকুর জন্য আপনি পয়েন্টগুলো ইউজ করবেন, অর্থাৎ এই ইন্টারভালের পয়েন্ট ইউজ করবেন। এই পয়েন্টটা ইউজ করলে মনে করেন এখানে ছবি চলে আসলো, এরকম ড্র করলেন। তারপরে 0.5 থেকে 0 এই ইন্টারভালের জন্য আপনাকে এখন করতে হবে। এই ইন্টারভালের জন্য আপনি যখন করবেন, আগেরটার সাথে কিন্তু কন্টিনিউ করবে, আগেরটার সঙ্গে আপনাকে মার্চ করে দিতে হবে, অর্থাৎ আগেরটার সঙ্গে আপনি মার্চ করে দেবেন। তারপরে এই পার্টের জন্য, এই পার্টের জন্য, তারপরে এই পার্টে চলে আসবে, তারপরে এই পার্টের জন্য, বাকিটু এভাবে চলতে থাকবে। অর্থাৎ পার্ট বাই পার্ট এভাবে শুধুমাত্র 4টা, এখানে তো আমি 4টা ভাগ করে ফেলছি পুরো ইন্টারভালটাকে, 1টা 2টা 3টা 4টা, বাট আমি ইচ্ছা করলে আরো পার্ট করতে পারতাম। যত বেশি পার্ট করবেন আপনার, আপনি যখন যত বেশি পার্ট করে এভাবে আলাদা আলাদাভাবে ইন্টারপোলেশন বের মানে পলিনোমিয়াল বের করে যখন মার্জ করবেন, তখন আপনার রেজাল্টটা আরো বেটার আসবে, তখন আর রাঞ্চ ফেনোমেনাটা আপনি ফেস করবেন না। এটা একটা সলিউশন। সো পিস ওয়াইজ ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কথা হচ্ছে, আমাকে যেটা করতে হচ্ছে, এটা করার জন্য প্রথমে টেক স্মলার, যেটা আমরা এইমাত্র করলাম, স্মলার ইন্টারভালস, অর্থাৎ ইন্টারভালস গুলোকে আমরা ভাগ করে নিলাম, অ্যান্ড ইন্টারপোলেট, ওই ওই ইন্টারভাল অনুযায়ী আমি ইন্টারপোলেট করলাম, মানে পলিনোমিয়াল গুলো বের করে ফেললাম। দেন এরপরের কাজটা আমাদের হচ্ছে তাদের সবাইকে মার্জ করা, অর্থাৎ অ্যাড দেম আপ, যেটা আপনি এখনই ডিফাইন করলেন তাদেরকে মার্জ করে ফেলেন, অ্যাড দেম আপ। তো সবাইকে মার্জ করে আপনি পলিনোমিয়াল ডিফাইন করলেন। এটা একটা সলিউশন, এটা হচ্ছে একটা সলিউশন আমাদের রাঞ্চ ফেনোমেনার হ্যান্ডেল করতে। এটা একটা আপনার উপায়, বুঝতে পারলেন? এটা হচ্ছে ফার্স্ট উপায়। আচ্ছা, এটা কি বুঝছেন? এই ইয়াটা, অ্যাপ্রোচটা এটুকু জানলেই হবে, যে এটুকু জানলে এনাফ। আপনি কি বুঝতে পারছেন? সবাইকে বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এবার নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে সেই আমাদের নোটস চুজিং নিয়ে, যেটা আমরা কথা বলতেছিলাম একটু আগেই, যে ইকুয়ালি স্পেসড নোটস নেওয়া যাবে না, এবং আমার কোথায় নোটস নিতে হবে, এন্ড পয়েন্টগুলোতে নোটস বেশি নিতে হবে। এই ধরনের নোটসকে বলা হচ্ছে নন ইকুইডিস্ট্যান্ট নোটস। ইকুইডিস্টেন্স অর্থাৎ সেম ডিস্টেন্স না, নন ইকুইডিস্টেন্স মানে সেম ডিস্টেন্সের নোড না, অর্থাৎ নোডগুলোর মধ্যে সেম স্পেসিং হবে না। এই নোটগুলোকে ডিফাইন করার জন্য, মানে শুধুমাত্র আমরা তো ইচ্ছা মতো একটা ডিফারেন্ট
ডিফারেন্সের মানে ইচ্ছা মতো র্যান্ডমলি নোড নিতে পারবো না, এটা তো আসলে কোনো সিস্টেম না। কিভাবে আসলে নোড নিলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে এবং রানস ফিনোমেনাকে আমরা ওভারকাম করতে পারি, এই জন্য বিজ্ঞানে এখানে আরেকজন ম্যাথমেটিশিয়ান চলে আসছে। উনি ওনার নাম হচ্ছে চেবিশেভ। চেবিশেভ লোকটা করছে কি, এই নোডগুলোকে ডিফাইন করছে। তো ওনার নাম অনুযায়ী এই নন ইকুইডিস্টেন্স নোডস গুলোকে বলা হয় অ্যাকচুয়ালি চেবি চেবিশেভস চেবিশেভস নোডস। ওনার নাম অনুযায়ী ওটা বলা হয় চেবিশেভস নোডস। নন ইকুইডিস্টেন্স যে নোটগুলো আছে এদের মানে কে বলা হয় চেবিশেভস নোটস। তো চেবিশেভস নোটসটা খুবই সুন্দর একটা মানে অ্যাপ্রোচ। অনেক মানে এটা যদি একটু ভালো করে দেখেন বুঝতে পারবেন। তো ওনার অ্যাপ্রোচটা আসলে ওকে। তো কিভাবে আমরা এই সুন্দর মতো মানে মানে নন ইকুইডিস্টেন্স নোট তৈরি করতে পারি, এটা আমরা দেখি চেবিশেভস এর থিওরেম অনুযায়ী। তো মনে করেন যে নর্মালি আপনি যখন একটা নোটস নেন, আমাদের কাছে যদি এরকম একটা গ্রাফ থাকে, আপনি নোটস নেন তো খুব এভাবে যখন -1 থেকে 1 যদি ইন্টারভাল হয়ে থাকে, আপনি আপনি নোটগুলো নেন এভাবে যে -1 এর পরে ইকুয়ালি স্পেস এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা নিয়ে নেন, এখানে একটা, মাঝখানে একটা। তো এটা মনে করেন -0.75, এটা মনে করেন 0.25, এটা 0, এটা এগুলো হচ্ছে -0.25, 0.75 এরকম আঁকেন এবং সবগুলো ডিফারেন্স স্পেসিংটা মাঝখানে সেম 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 থাকে। এভাবে আপনি নোট নিতে পারেন, বাট আমরা এখন এটা থেকে বেটার কিছু অ্যাপ্রোচ বের করার ট্রাই করতেছি। আচ্ছা, চেবিশেভ বললো ঠিক আছে আপনারা এভাবে নোটস নেন, এটা এভাবে না নিয়ে দেখেন আমার একটা অ্যাপ্রোচ আছে, এই অ্যাপ্রোচটা একটু ফলো করেন। তো উনি বললো ঠিক আছে প্রথমে এরকমই আপনি ড্র করেন, এটা আপনার সবই ঠিক আছে, যেভাবে আঁকতেছিলেন সেভাবে আঁকেন, গ্রাফটা আঁকেন। এরপরে এইটা এখানে না আঁকে এরকম একটা কাজ করেন। প্রথমে ঠিক আছে -1 আপনার ইন্টারভাল আছে, কোনো সমস্যা নেই, 1 একটা 1 আছে এই পাশে, কোনো সমস্যা নেই ইন্টারভালের মধ্যে। আপনি যেটা করেন এই -1 আর -1 থেকে মানে 0 থেকে -1 মানে 0 থেকে 1, এটাকে ব্যাসার্ধ ধরে একটা আগে বৃত্ত ড্র করে নেন। ওনার অ্যাপ্রোচটা এটা। ফার্স্টে বললো যে ঠিক আছে আপনি ফার্স্টে পয়েন্টস না দিয়ে আগে একটা বৃত্ত ড্র করেন। বৃত্তটা কিরকম, মনে করেন বৃত্তটা হচ্ছে এই যে 0 থেকে -1কে আপনি ব্যাসার্ধ ধরতেছি আমি, যেহেতু -1 থেকে 1 হচ্ছে আমার ব্যাস, বৃত্তের ব্যাস। এটাকে ধরে যদি আপনি বৃত্ত ড্র করেন যেটা হবে এরকম একটা কিছু একটা হবে। ও খুবই বাজে। যাই হোক, এটা হচ্ছে আমার একটা বৃত্ত মনে করেন, বাকিটুকু আঁকা লাগে না। উনি বললো যে ঠিক আছে আপনি একটা হাফ সার্কেল ড্র করেন। তো হাফ সার্কেল ড্র হলো। আচ্ছা যাই হোক, এটা তো বাজে আঁকলাম। তো এই হাফ সার্কেলটা ড্র করার পরে বললো যে ঠিক আছে আপনি এরকম ড্র করলেন, এখন পয়েন্টস বসাবেন। ঠিক আছে আপনি আপনি তো পয়েন্টস নিতেন এই এক্স অক্ষের উপরে, ঠিক আছে এক্স অক্ষের উপরেই পয়েন্টস নিবেন, তার আগে আরেকটা কাজ করে নেন। যেটা করেন আপনি আপনার এই বৃত্তের যে পরিধি বরাবর, অর্ধবৃত্তের পরিধি, এই বরাবর ইকুয়ালি স্পেসড কিছু পয়েন্ট আপনি ইচ্ছা মতো নিয়ে নেন, ইকুয়ালি স্পেস পয়েন্ট নেন। আপনি যতগুলো পয়েন্ট চান মনে করেন 15টা নেন, তাহলে 15 স্পেস ওইভাবে চিন্তা করে 15 ভাগে ভাগ করে নেন। হ্যাঁ বলেন, কিছু বলতেছেন, একে কিছু বলতেছেন কি? আচ্ছা, তো তো পয়েন্টস ওকে ভালো কথা। এখনো তো আপনি জিজ্ঞাসা করতে পারেন এখনো ইকুয়ালি কেন নিব, আমার তো আসলে ইকুয়ালি নেওয়ার কথা না, আমার তো নন ইকুইভ্যালেন্ট নেওয়ার কথা, ইকুইডিস্টেন্ট নেওয়ার কথা। কিন্তু না, এখনো মানে আমরা ইকুয়াল স্পেসই নিচ্ছি। বাট দেখেন একটু পরে জিনিসটা ঘটনাটা গল্পটা চেঞ্জ হয়ে যাবে। উনি যেটা করলো ওকে আপনি এখানে একটা পয়েন্ট নেন, ঠিক আছে পয়েন্ট নেন, তারপরে ইকুয়ালি এখানে এখানে একটা পয়েন্ট নেন। উনি কিন্তু বলছে বৃত্তের পরিধি বরাবর পয়েন্ট নিতে হবে, আমরা কিন্তু এক্স এর আমাদের পয়েন্টস কিন্তু আসলে এক্স এর উপরে থাকার কথা। উনি বললো যে না আপনি আগে বৃত্তের পরিধির উপর পয়েন্ট ফেলেন, তারপরে আমি দেখতেছি যে ওখান থেকে কিভাবে এক্স এর উপর পয়েন্টস গুলো নেওয়া যায়। সো উনি যেটা করলো এইভাবে পয়েন্টস নিল, এখানে একটা পয়েন্ট, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, এভাবে পয়েন্ট নিচ্ছে। তারপরে এদিকে পয়েন্টস আছে, আমি ড্র করি, দরকার আছে ড্র করার। ধরেন সব ইকুয়ালি স্পেসটি আছে, সবগুলো ইকুয়ালি হলো না, যাই হোক এরকম আছে। এরপরে উনি বললো ঠিক আছে আপনার পরিধির উপর পয়েন্টস নেওয়া শেষ, এবার আপনি যেটা করেন এই উপরের যে আপনি পয়েন্টসগুলো নিলেন পরিধি থেকে,
এই এক্স অক্ষের উপর একটা লম্ব দিয়ে লম্ব আঁকা শুরু করেন, সবগুলো পয়েন্ট থেকে লম্ব আঁকা শুরু করেন, সবগুলো পয়েন্ট থেকে আপনি একটা করে লম্ব আঁকবেন। তাহলে কি হলো, এই পয়েন্ট থেকে লম্ব আঁকলে এই যে নিচে নিচে নিচে, এই যে এটা হবে আমার পয়েন্ট, অ্যাকচুয়ালি এটা পয়েন্ট। তারপরে এটা নিচে আসলাম, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে এগুলো হচ্ছে এই যে এর উপরে যে পয়েন্টগুলো ফেলতেছি লম্ব বরাবর যে আঁকার সময় যে পয়েন্টগুলো আসতেছে, এইগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল নোটস। তারপর দেখি আসলে ওনার অ্যাপ্রোচটা কেন এরকম আসলে প্রশ্ন আসতে পারে যে কেন এরকম। দেখেন, আমি আঁকার পরে বুঝতে পারবেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, প্যাটার্নটা কি? স্যার এন্ড পয়েন্টে নোটস গুলার ডিস্টেন্স কমে যাচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে প্যাটার্ন। অর্থাৎ আপনি যত মিড পয়েন্ট থেকে যত লেফটে যাচ্ছেন ইন্টারভালের দিকে, তত কিন্তু ডিস্টেন্স তত কমতেছে। অর্থাৎ দেখেন এই জায়গাটাতে মোর ডেন্স হয়েছে না, নোটস ডেন্স হয়েছে না, তাই না? জি স্যার। এইটাই হচ্ছে এই চেবিশেভস এর আইডিয়াটা। অর্থাৎ তারপরে উনি বললো যে ঠিক আছে, রাইট সাইডেও আমি ড্র করে ফেলি দ্রুত। এইটা পয়েন্ট, তারপরে এটা পয়েন্ট। দেখেন রাইট সাইডে যত যাচ্ছি পয়েন্টসগুলো কেন জানি কাছাকাছি, অথচ আমরা কিন্তু পরিধি বরাবর পয়েন্টসগুলো একেবারে সমান দূরত্ব বরাবর নিছি, কিন্তু এটা যেহেতু একটা বৃত্ত, বৃত্তের তো স্টাইল আছে, সে তো আসলে কার্ভ হয়ে যাচ্ছে। কার্ভ হওয়ার কারণে যত আপনি কোণার দিকে যাবেন তত কিন্তু জিনিসগুলো আসলে কাছাকাছি, তত বেশি মানে আপনি জায়গা স্পেস কম হবে। দেখেন একদম শেষের দিকে পয়েন্টস অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটাই কিন্তু আমাদের দরকার ছিল না এটা, যে যত আমি ইন্টারভালের দিকে যত বেশি পয়েন্টস পাবো আমাদের জন্য এটা ভালো না? বলেন, জি স্যার। পয়েন্টস যদি আমরা ইন্টারভালের দিকে বেশি পাই তাহলে তো আমার রাঞ্চ ফেনোমেনাটা আর থাকে না। তাহলে দেখেন এই পার্টটাতে মোর ডেন্স হয়েছে, দেখেন মাঝের পার্টটাতে কিন্তু লেস ডেন্স হয়েছে, তাই না? মাঝের পার্টটাতে কিন্তু পয়েন্টস কম, এইদিকে মাঝের দিকে পয়েন্টস কম, শেষের দিকে যে পয়েন্টস গুলো বাড়াই দিচ্ছে। এটাই হচ্ছে চেবিশেভস নোটস এর আইডিয়াটা, এটা হচ্ছে মেইন আইডিয়া। তো আমাদের একটা প্রথমে কি সেমি সার্কেল আঁকলাম আমরা একটা, বা হাফ সার্কেল বলতে পারেন, সেমি সার্কেলও বলে এটাকে, সম্ভবত সেমি সার্কেল বলে, হ্যাঁ সেমি সার্কেল বলে। হাফ সার্কেলটাকে সেমি সার্কেল বলতেছি। তো দেন আমরা ইকুইভ্যালেন্ট নোটস নিলাম, বাট ইকুইভ্যালেন্ট পয়েন্টস নিলাম, বাট পরিধি বরাবর নিলাম, তারপরে সে লম্ব বরাবর এঁকে দিলাম হচ্ছে আমার এক্স এক্স অক্ষের উপরে। এর ফলে যে নোটগুলো পেলাম এইগুলোই হচ্ছে আমার চেবিশেভস নোটস। এই যে প্রত্যেকটা পয়েন্ট পেলাম এগুলো আমাদের চেবিশেভস নোট। বাট এখানেও কিছু কাহিনী আছে। আপনি প্রশ্ন করতে পারেন আমি এখন কিভাবে ডিফাইন করব, মানে নোটস গুলো আসলে কিভাবে ডিফাইন হয়েছে, এগুলোর তো ভ্যালু দরকার। শুধুমাত্র এরকম ড্র করলে তো আমরা এক্স নট, মানে নোট x1 x2 পাবো না। তো এইগুলো আমরা, এগুলোর এক্সাক্ট ভ্যালু আমরা পাবো কই? এইটাও কিন্তু আসলে এই চেবিশেভস লোকটা বলে দিয়ে গেছে। তো উনি যেটা করছে, ওনার অ্যাপ্রোচটা এখানেও খুব বেশ সুন্দর একটা অ্যাপ্রোচ আছে। উনি, আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা যা বলছে আপনি কি আমার সাথে আছেন? মানে আমি কিন্তু বলেই যাচ্ছি। জি স্যার। ইয়েস স্যার। হুম, মানে তেমন কিছু আজকে ইন্টারাকশনটা আমি কম করতেছি, বাট বলেই যাচ্ছি। তো আচ্ছা, এখানে যেটা হয়েছে, উনি যেটা বললো ঠিক আছে, আমাদের এখান থেকে বৃত্ত আছে, তো তো বৃত্ত থেকে কিভাবে আমি এগুলো পয়েন্টগুলো বের করতে পারি। তো এখানে একটা মজার কাহিনী করছে উনি, দেখাই আমি। একটা অন্য কালার ইউজ করি, এটা। এই যে দেখেন আমার টার্গেট হবে হচ্ছে এই পয়েন্টগুলো বের করা, অর্থাৎ এই পয়েন্ট থেকে মনে করি এই পয়েন্টটা টার্গেট, এই পয়েন্টটা মনে করি আমি বের করতে চাচ্ছি। এইটা বের করার উপায় কি? 0 পয়েন্ট থেকে এর ডিস্টেন্সটাই কিন্তু আসলে এই পয়েন্টটা। সো এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স দরকার, অর্থাৎ এই যে রেখাটা, এই এই রেখাটার আমার দরকার, জানা দরকার এটা দূরত্বটা কত, এটার দৈর্ঘ্যটা কত, এইটুকুর দৈর্ঘ্য কত, এটা আমার জানা দরকার। আচ্ছা ভালো কথা, তাহলে কি করা যায়? উনি বললো ঠিক আছে, এই বিন্দু যখন চাচ্ছেন তাহলে একটা কাজ করেন, লম্ব বরাবর উপরে পরিধি বরাবর টানেন, ইয়ে করেন লম্ব আঁকেন। লম্ব আঁকলাম, আচ্ছা লম্ব আঁকলাম, ভূমি তো অলরেডি আছে, তাহলে অতিভুজ কেন বাদ থাকবে, তাই না? তাহলে আমরা যেটা করি, ইয়া করি, অতিভুজটা ড্র করি। এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব হইলো, ভূমি হইলো, অতিভুজ হইলো। তাহলে উনি বললেন ঠিক আছে, এখন যেটা করব, এই যে আমার এখানে একটা কোণ হবে, এটা একটা সমকোণ। সো কোণটার নাম দিল হচ্ছে ফাই, ফাই কোণ। এবং এই বিন্দুটা
এটা তো একটা পয়েন্ট, তো এই পয়েন্টটার নাম দিল সে হচ্ছে এক্স জে। এক্স জে অর্থাৎ এটা x1 x2 x0 x1 x2 এভাবে, যে হচ্ছে কততম বিন্দু এটা নির্ধারণ করতেছে, কততম। অর্থাৎ এই বিন্দুটা যদি এখানে হতো তাহলে এটা আমার এক্স জে হতো, তাহলে আমার দেখেন দেখেন এই জায়গায় যদি আমার এই পয়েন্টটা যদি টার্গেট হতো এক্স জে হতো, তাহলে যেটা করতে হতো এই পাশে একটা লম্ব আঁকতে হতো, এই পাশে একটা আমার অতিভুজ আঁকা লাগতো, এইটা আমি বের করার ট্রাই করতাম। তো সেই ক্ষেত্রে আমার ফাই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। মানে যত যে বিন্দু থেকে যেতে যেতে চান ওই ফাই এর ভ্যালুটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আসলে বিন্দুটা পাচ্ছেন। যত ফাই এর ভ্যালু দেখেন কমাচ্ছেন, তত আপনি এই পাশে চলে যাচ্ছেন, যত বেশি কমাচ্ছেন তত আপনি ডান দিকে কোণার দিকে চলে যাচ্ছেন। তো উনি বললেন ঠিক আছে এটা ফাই, এটা আমার অতিভুজ, এটা আমার লম্ব, এটা আমার ভূমি। ঠিক আছে, আমার কোন কোন ভ্যালুটা জানা দরকার এখন তাহলে? স্যার কোন? কোনটা জানা দরকার, ফার্স্ট অফ অল কোন জানা দরকার? হ্যাঁ, থিটা মানে ফাই এর ভ্যালু, ফাই এর ভ্যালুটা জানা দরকার, অর্থাৎ ফাই জে, এই জে বিন্দুর জন্য ফাই জে আসলে কত এটা জানা দরকার। এইটাও আমাদের জন্য উনি আসলে জিনিসটা সহজ করে গেলেন। উনি যেটা বললেন ঠিক আছে আমি ফাই জেটা ডিফাইন করে যাচ্ছি আপনার এটা ইউজ করার জন্য। তো এটার প্রমাণ লাগবে না, ওনার ওনার প্রমাণ এটা। অবশ্য বৃত্তের পরিধির কিছু একটু ভিতরে একটু ঢুকলে এই জিনিসগুলো ডিফাইন করা যেত, বাট লাগবে না। উনি যেটা বললো যে ওকে ফাই জে, এই যে ভ্যালুটা এটা হবে হচ্ছে 2 × j+1। জে হচ্ছে কত নাম্বার পয়েন্ট, এক্স জে, অর্থাৎ এক্স নট হলে জে এর ভ্যালু 0, x2 হলে জে এর ভ্যালু 2, এরকম, ইন্টু পাই ডিভাইডেড বাই 2 × n+1। নিচে হচ্ছে n+1। এন হচ্ছে কোনটা? এন হচ্ছে আপনি যে পলিনোমিয়ালটা আপনাকে দেওয়া হবে কত ডিগ্রির পলিনোমিয়াল, ওই এনটা ওই ডিগ্রিটা, আমাদের এন কিন্তু অলওয়েজ আমাদের ডিগ্রি মিন করে। তো এই থিটা, এই সরি থিটা না কিন্তু এটা কিন্তু ফাই, বারবার থিটা বলি ভুল করে, ফাই। তো এই ফাইটা অ্যাকচুয়ালি উনি ডিফাইন করেছেন, চেবিসেভ নোডের জন্য ডিফাইন করে দিয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন এখনো কিন্তু আমাদের হলো না, আপনি 5 দিলেন কিন্তু আমি এক্স জে কই থেকে পাবো? আমার তো এক্স জেটা টার্গেট, এই এক্স জেই তো হচ্ছে আমার নোটস গুলো, এই নোটস পাবো কিভাবে? এখন কিভাবে পাবো? যদি আপনি 5 পেয়ে থাকেন, আপনার দরকার হচ্ছে ভূমি। বলেন আমাকে এখন অ্যাপ্রোচটা কি হতে পারে, কার মাথায় কি আইডিয়া আছে? আপনি কোন জানেন, আপনি ভূমি জানেন, আর কি জানেন এখানে? এখানে নোন আর কি আছে? কেউ চিন্তা করেন তো, কোন কোন ভ্যালু কি নোন আছে এখানে? কারো মাথায় কোনো আইডিয়া? ভালো করে চিন্তা করেন। স্যার cos থিটা বা sin থিটা দিয়ে বের করা যাবে না হ্যাঁ এই অবশ্যই লম্ব? যাবে যাবে। হুম হুম। cos থিটা, হ্যাঁ এটা অলরেডি একটা ভালো আপনি দিকে গেছেন, হ্যাঁ cos থিটা বা sin থিটা দিয়ে করা যেতে পারে। বাট তার জন্য তো আমাকে ভূমি বাদে লম্ব বা অতিভুজের কোনো একটা দরকার হবে কিনা বলেন তো? একটা দরকার, একটা ভ্যালু তো দরকার নাকি? আচ্ছা দেখেন কোন ভ্যালুটা আমাদের কাছে আছে, দেখেন তো অতিভুজটা একটু চিন্তা করে দেখেন অতিভুজের ভ্যালুটা আসলে কত হতে পারে। এই যে রেখাটা আমি ড্র করছি এটা আসলে কত হওয়া উচিত? বৃত্তের কথা চিন্তা করেন। স্যার বৃত্তের আর কি স্যার, কি বলে আর? রেডিয়াসটা, রেডিয়াসটা না, ব্যাসার্ধটা না? রেডিয়াসটা জি স্যার। এক্স্যাক্টলি। তার ব্যাসার্ধটা কত এখানে? আমরা বৃত্তটা কিভাবে আঁকছিলাম, ইন্টারভাল y ধরে। axis স্যার 1। হ্যাঁ, so 1 1 1 1 হবে, হ্যাঁ 0 থেকে 1 হচ্ছে যদি আমার ইন্টারভাল হয়, এটাকে আমার ব্যাসার্ধ ধরে রেডিয়াস ধরে আমরা বৃত্তটা ড্র করলাম। সো এখন যদি আমি বৃত্তটার এই যে এই পয়েন্টে এই পরিধি থেকে কেন্দ্র বরাবর একটা ইয়ে আঁকছি, এখানে আরেকটা ব্যাসার্ধ আঁকছি, তাহলে তো এটাও তো ব্যাসার্ধই, সেমই তো। সো এই অতিভুজটা কিন্তু আসলে সেই আমার ব্যাসার্ধ হতে হবে। ব্যাসার্ধ কত? 1 না? 1। সো ব্যাসার্ধ, তাহলে আমরা অতিভুজ জেনে গেছি। আমাদের কাছে ফাই কোনটা আছে, আমরা কিন্তু এখন এক্স জে তাহলে বের করতে পারবো। লম্ব লাগতেছে না, তাহলে লম্ব নাই, তাহলে ভূমি বাই অতিভুজ কোনটা? ভূমি বাই অতিভুজ কি হয় বলতো? কোনটা আছে? কি হবে ভূমি, ভূমি বাই অতিভুজ মানে কি? হ্যাঁ cos থিটা, cos থিটা। cos থিটা, হ্যাঁ। এই আপনার কি ভূমি অতিভুজ মানে অন্য কোনো ওয়ার্ড দিয়ে শেখেন? আমার ইংলিশ ওরকম মনে থাকে না তো, ভুলে যাই। আপনার ভূমি না অতিভুজ স্যার, লম্ব এগুলো বুঝছেন নাকি? বোঝেন তো নাকি? জি স্যার। বা পরিধির ইংরেজি যদি আমার মনে, ওগুলো মনে থাকে না আমার সবকিছু। তো এরকম স্যার বাংলায় বাংলায় বলছে, সব তো বুঝতেছেন না সবাই? জি আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে cos cos থিটা, তো cos থিটা হচ্ছে কি cos ফাই, cos ফাই ইজ ইকুয়াল টু আসলে কত? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কত বলেন? এক্স জে,
এক্স জে ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 1। আচ্ছা, কি আমাকে বলতে পারবেন যে যদি আমি ইন্টারভালটা -2 থেকে 2 করতাম তাহলে কি হতো? স্যার অতিভুজটা 2। অতিভুজটা ভ্যালু কত হতো? 2 হতো না? তাহলে এখানে 2 দিয়ে ভাগ হতো না? এটা জি বুঝতে স্যার। হ্যাঁ, তাহলে এই ইন্টারভালের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু ইন্টারভালটা অবশ্যই লেফট রাইটে সমান সমান প্রতিসম হবে, অর্থাৎ সিমেট্রিক হবে। লেফটেও যতখানি, রাইটে ততখানি দিবে আপনাকে। বাট যদি ইন্টারভাল চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে ওইভাবে কিন্তু আপনাকে এই অতিভুজের ভ্যালুটা চেঞ্জ করতে হবে। তো কথা হচ্ছে, ঠিক আছে, আমাদের টার্গেট কি? আমরা এক্স জে এইটা বের করতে চাই। তাহলে আমরা করব কি? এক্স জে ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? কস ফাই। কস ফাই জে। কস ফাই জে মানে কি? কস ফাই জে মানে হচ্ছে ফাই জের ভ্যালুটা আপনি বসাবেন 2j+1 ডিভাইডেড বাই, ও সরি পাই আছে, 2j+1 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু n+1। তো এটা হচ্ছে আমার এক্স জে। এইটাই হচ্ছে চেবিশেভস নোটস বের করার ফর্মুলা। বুঝতে পারলেন কি? হ্যাঁ। জি স্যার। জি স্যার। তাহলে ম্যাথ কিভাবে আসবে? এখান থেকে ম্যাথ আসছে, ছোট্ট ম্যাথ, হতে পারে 1 মার্কস 2 মার্কসের এমসিকিউ হতে পারে। এখান থেকে এমসিকিউ খুব পপুলার। তো এখান থেকে আপনার, হ্যাঁ, মিড টার্মেও আসতে পারে, কারণ ছোট প্রশ্ন তো থাকে, কারণ মিড টার্মে একটা কোশ্চেনে কিন্তু 3-4টা করে ভাগ থাকে, এ বি সি ডি থাকে। সো হতে পারে একটা এ তে এ তে এ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে। সো একটু ইয়ে থাকা লাগবে, প্রস্তুত থাকা লাগবে। প্রশ্নটা কিভাবে আসবে সেটা হচ্ছে মেইন প্রশ্ন আমাদের। প্রশ্নটা কিভাবে ফরম্যাট হবে? তাহলে আমরা দেখি প্রশ্নের ফরম্যাটটা এরকম হবে। দাঁড়ান, সেটা হচ্ছে, মনে করেন যে আপনাকে একটা ফাংশন দেওয়া থাকলো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/1 প্লাস 25 এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। এই ফাংশনটাই, যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল, এই ফাংশনটা কিন্তু সিমেট্রিক ফাংশন, এবং এই ফাংশনটা এমন একটা ফাংশন, সব ফাংশনের উপর কিন্তু রাঞ্জ ফেনোমেনাটা কাজ করে না, কিছু ফাংশনের উপর কাজ করে। এবং আপনার প্রশ্নে বলাই থাকবে এই ফাংশন, কোন ফাংশন কাজ করে করে না এটা না আপনার টেনশন নেই, আপনাকে বলে দেওয়া থাকবে এই ফাংশনের উপর রাঞ্জ ফেনোমেনা কাজ করে। তারপরে আপনি এটাকে সলভ করার ট্রাই করবেন, আপনাকে বলেই দিবে। এবং রাঞ্জ ফেনোমেনা যে ফাংশনের উপর কাজ করে সেই ফাংশনকে রাঞ্জ ফাংশনও বলা হয়ে থাকে। তো এই টার্মটা মনে রাখবেন, যে ফাংশন আসলে সমস্যাটা ক্রিয়েট হয়, যে ফাংশনে আসলে পসিবল রাঞ্জ ফেনোমেনা হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি নোড স্যার ইকুয়াল স্পেস নেয় তাকে। হ্যাঁ বলেন। স্যার বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত এসব বুঝাইতে হবে, আর বুঝাতে তো হওয়ার কথা না। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, ডিপেন্ড করে, বুঝছেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এর এত ডিটেলস লাগে না তো। তবে নর্মালি সিমেট্রিক ফাংশনের জন্য, সিমেট্রিক নন সিমেট্রিকও পসিবল, বাট খুবই রেয়ার কেসে সিমেট্রিক গুলোই মেইন। হ্যাঁ, আপনি যেটা বলছেন বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত অ্যাকচুয়ালি সিমেট্রিক হয় ফাংশন। হ্যাঁ, ওই ফাংশনগুলোই অ্যাকচুয়ালি রাঞ্জ ফাংশনে হওয়ার পসিবিলিটি বেশি। ঠিক বলছেন। তবে ডিপেন্ড করে অনেক কিছুর উপর, নোটসের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ফাংশনের ধরনের উপর। তাহলে রাঞ্জ ফাংশন বলে দেওয়া থাকবে যে এফ অফ এক্স একটা রাঞ্জ ফাংশন এরকম দেওয়া আছে, এবং আপনাকে অবশ্যই একটা কিন্তু ইন্টারভাল বলে থাকবে। ইন্টারভাল না বললে কিন্তু আপনি আসলে কিছু করতে পারবেন না। এবং মজার ব্যাপার, অলওয়েজ ম্যাক্সিমাম টাইমে -1 1 এই ইন্টারভালটাই প্রশ্নে দেওয়া থাকে। মানে আপনাকে চেঞ্জ করে -3,3 এরকম, -2,2 এরকম ইন্টারভাল দেওয়াটা কম আছে। বাট যদি দেওয়া থাকে সেই অনুযায়ী কিন্তু আপনার চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ এখানে 1 এর জায়গায় আপনার ওই ভ্যালুটা দিতে হবে। ব্যবসায় কিন্তু এই যে কস থিটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তো সূত্রটা যখন ওইভাবে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তো -1,1ই দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইমে। এবং এরপরে বলা হলো যে আপনাকে এই ফাংশনের জন্য 3টা নোড, অর্থাৎ সরি সরি n ইজ ইকুয়াল টু 3, n ইজ ইকুয়াল টু 3 এর জন্য একটা পলিনোমিয়াল ডিফাইন করতে হবে, যে পলিনোমিয়ালের জন্য আপনাকে কয়েকটা নোড, আপনাকে কিন্তু এবার নোড দিয়ে দেওয়া হচ্ছে না, যেখানে আগে আপনাকে ফাংশন এবং নোড দিয়ে দেওয়া হতো, এবার আপনাকে বলা হচ্ছে যে না, আপনাকে ফাংশন দিয়ে দিলাম, শুধু ইন্টারভাল দিলাম, আর হচ্ছে পলিনোমিয়াল কত ডিগ্রি এটা বললাম। আচ্ছা, আর আপনাকে বাকি কাজ আপনার, এখন আপনাকে নোড আগে ডিফাইন করেন। তো নোড ডিফাইন করার জন্য আপনি কি করবেন? n ইজ ইকুয়াল টু 3 মানে কটা নোড পাবেন আপনি এখান থেকে? 4টা নোড পাবেন, রাইট? তাই তো? হ্যাঁ, 4টা নোড পাবেন না? বলেন। হ্যাঁ, পলিনোমিয়াল ডিগ্রি 3 এর জন্য কটা নোড পাবেন? 4টা নোট। 4টা নোড। হ্যাঁ, একটা মিনিট। তো 4টা নোড আপনাকে ডিফাইন করতে হবে কিভাবে? এই যে চেবিশেভ নোডের সূত্র অনুযায়ী। তাহলে এক্স জে, জে এর ভ্যালু তাহলে 0 থেকে
0 1 2 3 হবে, অর্থাৎ এক্স নট হবে প্রথমে, এক্স নট জে এর ভ্যালু 0, কস 2j প্লাস 1, 2 ইন্টু জে এর ভ্যালু 0, এখন 2 ইন্টু 0 প্লাস 1 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু এন প্লাস 1, এন এর ভ্যালু কত দেয়াই আছে 3, সো 3 প্লাস 1, তো সব মিলে কি হয় cos পাই বাই 8 হয়। আপনি যখন এক্স এর, এখন যদি এক্স 1 এর ভ্যালু চান, জাস্ট কি করবেন, এই জে এর জায়গায় 1 বসাই দেবেন, অর্থাৎ 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 ইন্টু কত 4, সো cos 3 পাই বাই 8, x2 জে এর ভ্যালু 2, সো এখানে আমরা পাবো হচ্ছে cos 5 পাই বাই 8, আর x3 আমরা পাবো হচ্ছে cos 7 পাই বাই 8। তাহলে এটাই কিন্তু শেষ, প্রশ্নের উত্তর কিন্তু এটাই শেষ। আপনার কাজ, আপনাকে ফাংশন দিয়ে দিয়েছে, ইন্টারভাল দেওয়া হয়েছে, এন এর ভ্যালু দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাকে নোটস গুলো বের করতে বললো, আপনি নোটগুলো বের করলেন। এর পরের প্রশ্নে এরকম বলতে পারে, ওকে আপনি যখন নোট বের করে ফেলেন, এই নোটগুলোকে ইউজ করে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল ডিফাইন করেন, তাহলে কিন্তু কি হলো, আপনার কাছে ফাংশন আছে, আপনার কাছে 4টা নোট আছে, আপনি কিন্তু P3 অফ এটা কিন্তু P3 অফ এক্সটা কিন্তু আপনি তখন বের করতে পারবেন ল্যাগ্রেঞ্জে, কারণ আপনি নোট পেয়ে গেছেন, ফাংশন আপনার কাছে আছে, আপনি অবশ্যই P3x ল্যাগ্রেঞ্জ বলেন বা নিউটনস বলেন, তখন তখন প্রশ্নের ধরনটা ওইদিকে চলে যাবে। বাট আপনার কিন্তু এই নোটগুলো বের করতে প্রথমে পারতে হবে না, এই যদি নোটই না বের করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই প্রশ্নে যেতেই পারবেন না, তাহলে এটা কিন্তু একটা বড় ডিপেন্ডেন্সি, এরকম হয়ে হয়ে থাকতে পারে প্রশ্নে। অবশ্যই আপনাকে এই এটা মাথায় রাখতে হবে, এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনি যদি এই ধাপটা না পেরোন, আপনি পরের প্রশ্নে অ্যান্সারই করতে পারতেছেন না, নোট ছাড়া তো আপনি অ্যান্সার করতে পারবেন না। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, ছোট্ট হলেও, কম মার্কস থাকলেও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? জি স্যার। এই সবাইকে এখন ক্লিয়ার হয়েছে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? জি স্যার। সহজ কিন্তু সেন্সিটিভ, একদম মার্কস একদম ঝামেলা হয়ে যাবে, সেই জন্য ঠিকভাবে এটা করা লাগবে। এটাই আসলে আলোচনা আজকের। আসলে নেক্সট দিনে আমি আসলে হারমাইট ইন্টারপোলেশন আলোচনা করব, আজকে যদি শুরু করে ওটা আবার মাঝামাঝি হয়ে যাবে, ওটাতে যাব না আজকে, এই জন্য কাল, হ্যাঁ, মঙ্গলবারই ওটা একবারে দেখাই। কুইজের প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা আছে, কুইজ 2 এর প্রশ্ন নিয়ে কিরকম আপনার মানে প্রস্তুতি নেওয়া উচিত, ওটার উপর একটু কথাবার্তা বলবো। তো এটাই এই পর্যন্তই আছে আজকের। কারো কি প্রশ্ন আছে? বলেন প্রশ্ন। স্যার আমাদের কুইজে একটু পর্যন্তই। কুইজে হচ্ছে হারমাইট ইন্টারপোলেশন পর্যন্ত, নেক্সট দিন যা পড়াবো ওই পর্যন্ত, বুঝেননি? জি স্যার। নেক্সট আরেকটা টপিক আছে, এই চ্যাপ্টারেরই শেষ টপিক এটা, আর ঝামেলা নেই, এবং ওটা এই মিডের মানে মিড টার্মের শেষ টপিক যেটা পড়াবো নেক্সট দিন। ওটা ওই ল্যাগ্রেঞ্জ নিউটনের মতো আরেকটা পলিনোমিয়াল ডিফাইন করার ফাংশন, আরেকটা পলিনোমিয়ালের মানে পলিনোমিয়াল ডিফাইন করার আরেকটা ওয়ে অ্যাপ্রোচ। হারমাইট আরেকজন সায়েন্টিস্ট, সরি ম্যাথমেটিশিয়ান, হারমাইট, এখন ওনার অ্যাপ্রোচটা দেখা লাগবে, ওনার অ্যাপ্রোচের কি সুবিধা ওটা তো জানতে হবে। আমরা কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু, আপনার মাথায় থাকতে হবে, কেন আমরা ভ্যান্ডারমোলস থেকে ল্যাগ্রেঞ্জে আসলাম, কেন আমরা ল্যাগ্রেঞ্জ থেকে নিউটনে গেলাম, কেন আমরা নিউটনস থেকে আবার নতুন হারমাইটে যাব। তো এগুলো কিন্তু মাথায় থাকা লাগবে, হারমাইটে যাব ওটা বলবো, পরের দিন বলবো। তো সবটারই কারণ আছে, কোনো রিজন ছাড়া কোনোটা আসে নাই, তো একটার কারণেই আমরা একটা থেকে আরেকটা যাচ্ছি। তো গত ক্লাসে আমরা ইরোর, গত মডিউলের লাস্ট ক্লাসটাতে অর্থাৎ মঙ্গলবার আমরা কিন্তু ইরোর ডিফাইন করে ফেলছিলাম। তো ইরোর ডিফাইনের পার্টটা কিন্তু আপনাদের ম্যাথ আমরা দেখাইছিলাম, ওই ম্যাথগুলো দেখতে হবে, ম্যাথ প্র্যাকটিস করতে থাকেন, ওই পার্টটা যে পার্টে ওই পার্টগুলো যেটা ছিল ওখানে আপনার একটু প্র্যাকটিস করা লাগবে। আর আজকে কিন্তু আমি দেখালাম যে একটু এক্সেপশনাল কেসগুলো, অর্থাৎ আপনি জানতেন এতদিন যে নোটস বাড়লেই ইরোর কমবে, হ্যাঁ এটা এখনো সত্য, নোটস বাড়লে ইরোর কমবে, বাট আপনি এমন বলতে পারবেন না নোটস বাড়লেই ইরোর কমবে, অর্থাৎ অলওয়েজ এটা সত্য হবে না, কিছু কেসে এটা কিন্তু অসত্য হয়ে যাবে। সো ট্রু ফলসের ক্ষেত্রে আপনাকে এখন 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 থেকে সতর্ক থাকতে হবে, অলওয়েজ, মাস্ট, এগুলো কথা যেন থাকলে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে এটা কিন্তু ট্রু ফলসের বিষয়গুলো থাকে, স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা ট্রু কোনটা ফলস, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে সব সময় এখন তাহলে এটা কিন্তু ট্রু না যে এন এর ভ্যালু বাড়াইলেই আমি অ্যাকুরেসি কমাতে পারবো না,
নর্মালি হয় কিন্তু সব কিছু না। কিভাবে আমরা তাহলে ইরোড মানে এই রাঞ্জ ফেনোমেনন থেকে বের হতে পারবো? কয়টা পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি আছে, পিস ওয়াইজ ইন্টারপোলেশন আছে, আবার আছে হচ্ছে আপনার চেবিশেভস নোটস। তো নোটস গুলো কিভাবে ডিফাইন করলো, মানে আমার ইন্টারভাল চেঞ্জ হয়ে গেলে কিভাবে আমার সূত্রটা পাল্টাই যাচ্ছে, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারলেন? জি স্যার। তাহলে